পরপর তিনটা থাপ্পড় দিয়ে চুলের মুঠি শক্ত করে চেপে ধরে আমেনা বেগম। এই, তোর সাহস কিভাবে হয় আমার রূপালীকে ফেলে দিস? ফুলের মতো মায়াটা আমার সহ্য হয় না। সহ্য হয় না ওই রূপ গুণ দেখে হিংসায় জ্বলে। ব্যথায় চোখ মুখ খিচে বন্ধ করে আছে হৃদিতা। রূপালী ছুটে এসে ছাড়িয়ে নেয় হৃদিতাকে। আম্মু এসব কি করছো? তুমি মারছো কেন ওকে? আমেনা বেগম তেড়ে আসতে চাইলে পারেন না। রূপা আগলে নেয় বোনকে। বন বন করে মুখে ফেনা তুলিস। এই বোনের জন্যই তো আজ পড়ে হাত কাইটা আসছোস। অলক্ষী অপায়া একটা। এই কালো কুটকুটি মুখটা দেখলেই আমার দিন খারাপ যায়। কি বলছো আম্মা? দিদি তো তোমার ঘরের সন্তান। তাছাড়া আমি ওর জন্য পড়ে যাইনি, কাউন্টটা ভারী ছিল তাই পড়ে গেছি। আর রিদিতা না থাকলে তো। তুই চুপ কর। এই অপায়ের কথা শুনতে বসে নাই আমি। না, এমন কালোকুটি মেয়ে আমার কখনোই হতে পারে না। এই মেয়ে আমার না। জন্মের পরেই বলছি এইটা আমার মেয়ে না। তোর দাদি এই কাইলা মাইয়াকে নিয়ে আসছে। হ্যাঁ, তো ওপরে চইলা গেছে, আমার ঘরে ফেলে রেখে গেছে এইটারে। আমেনার মানুষ হবে না, নিজের মেয়ের সাথে কেউ এমন করে? আমার তো মেজ ভাবির কথা ঠিকই মনে হয়। মেজ ভাবি কত সুন্দর, একদম চাঁদের মতো দেখতে। ভাবিরে দেখলে মনে হয় না তার তিনটা মাইয়া পোলা আছে। আর এই কালা মাইয়া আমাকে মেজ ভাবির মেয়ে হইতেই পারে না। সব দোষ আমার। আমি বলছি এই মেয়ে আমার চাই না, কিন্তু উনি নিয়ে আইছে। এখন সব জ্বালা আমার। কালোকুটি এইটাকেও বিয়ে করবে না? এইটারে অনেক টাকা পয়সা দিয়াও ভালো ছেলে পাবো না। এবারে তো রিক্সাওয়ালাও বিয়া করবে না। বলে রাগে গজগজ করতে চলে যায় আমেনা বেগম। আমেনা চলে যেতেই হৃদিতা রূপালীকে চেড়ে উঠে দাঁড়ায়। চুলে হাত বুলিয়ে বুঝতে পারে অনেক ব্যথা করছে। গাল দুটো ভীষণ জ্বলছে, কিন্তু চোখে বিন্দুমাত্র পানি নেই। একদম শান্ত দৃষ্টিতে দেখল আমেনা বেগমের চাওয়া। রূপালী গালে হাত রাখতে হৃদিতা সরে যায়। স্বাভাবিক কণ্ঠে বলে, গাল দুটো জ্বলছে আপা। আম্মুর হাতের চর, উফ বাপ রে। আমার কি মনে হয় জানো, আম্মু আগের জন্মে কোনো পালোয়ান ছিল। কি শক্ত হাত। শোনো আপা, তোমার আম্মু আমাদের শুদ্ধ ভাষা বলতে বলে নিজেই অর্ধেক শুদ্ধ আর আঞ্চলিক ভাষার খিচুড়ি করে ফেলে। আম্মু যে এই গ্রামের একজন নেত্রী, তার এমন খিচুড়ি মার্কা কথায় জনগণ কিভাবে শোনে আল্লাহই জানে। বলেই খিলখিল করে হেসে উঠল। রূপালী অবাক হলো না। এত মার খায় তবুও মেয়েটা হাসে। কি সুন্দর ঝলমলে সেই হাসি। কিন্তু আমেনা কোনো খুঁত পেরেই মারতে ছাড়ে না। সেখানে তো মুখের কথার সীমা নেই। সবার রাগ যেন এসে ওর উপরেই পড়ে। ছি আপু, তোমার হাসি কি বিচ্ছিরি লাগে, সব দাঁত ভয়ানক বড় লাগে, এভাবে হাসো না। মোনা, যা সত্যি তাই তো বললাম, আসলেই বিচ্ছিরি লাগে। তোর বিচ্ছিরি লাগে তাই না? এবার থেকে আরো বেশি করে হাসবো। বলে হাসতে হাসতে চলে যায়। দেখছেন আপা, এই মাইয়ার কোনো লজ্জা সরম নাই। মার খাইয়াও এই মাইয়ার চোখে পানি নাই। কেমনে খিলখিলাইয়া হাসে। মেজ ভাবি ঠিকই করছে। রূপালী হৃদিতার চলে যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে। তোর রূপালো না। এরপর বড় চাচি, ছোট চাচি আর মোনাকে একবার দেখে মায়ের জমে যায়। ছোট চাচি মোনাকে টেনে বলে, চল তোকে একটা নতুন ফেস প্যাক লাগিয়ে দেব। বড় চাচি ছোট একটা শ্বাস ফেলে নিজের ঘরে চলে যায়। হৃদিতার জন্য খারাপ লাগলেও কিছু করার নেই। তবে মেয়েটার মধ্যে কিছু তো একটা আছে যা সবার চেয়ে আলাদা। বেশ বড় বাড়ি, দোতলা বাড়ির একপাশে ফুলের বাগান, অন্য পাশে কিছু জায়গা জুড়ে বিভিন্ন সবজির গাছ। বাড়ির পিছে রয়েছে একটা পুকুর, যেখানে মাছ চাষ করা হয়। হৃদিতার দাদা ছিল এই ফুলতলি গ্রামের চেয়ারম্যান। 3 ছেলেকে তিনি সুশিক্ষায় শিক্ষিত করেছেন। বড় ছেলে একজন পুলিশ অফিসার ছিল, মারা যায় 5 বছর আগে। মেজো ছেলে হৃদির বাবা ও পুলিশ অফিসার। গত 2 বছর সে নিরুদ্দেশ। আর ছোট ছেলে ব্যবসার দেখাশোনা করে। তার সাথে কাজ করে বড় চাচার ছেলে রাদিফ মির্জা। রাদিফ শহরে ব্যবসা দেখাশোনা করে, ওইখানেই থাকে। মাঝে মাঝে আসে, আবার চলে যায়। রাদিফের বোন রিয়ার বিয়ে হয়েছে, সে শ্বশুর বাড়িতে থাকে। হৃদিরা 2 বোন 1 ভাই। রূপালী বড়, তারপর ভাই হৃদ, তারপর হৃদিতা। এদের 3 ভাই বোনের স্বভাব 3 রকম। রূপালী শান্তশিষ্ট, সুন্দর। সুন্দর না, ভয়ঙ্কর সুন্দর। বংশের সুন্দরী মেয়ে যদি কেউ হয় সেটা রূপালী। হৃদ গম্ভীর, পড়াশোনা নিয়ে পড়ে থাকে। আর হৃদি প্রাণোচ্ছল, চঞ্চল, বুদ্ধিমতী, সাথে সাহসী। আর এই জন্যই মায়ের হাতের মার খায় সে।
রূপালী হৃদ এবার অ্যাডমিশন দিবে আর হৃদি এবার এসএসসি দেবে। হৃদ রূপালী যমজ ভাই বোন। রূপালীর বিয়ের জন্য হাজারটা ভালো ঘরের সম্বন্ধ আসে, প্রতিদিনই আসে। এতে খুশি হয়ে সবাইকে বলে বেড়ান আমেনা। আমেনা বড়লোক বাপের একমাত্র মেয়ে ছিল। ভালোবেসে বিয়ে করেছিলেন হৃদির বাবাকে। হৃদির বাবা ছিল অত্যন্ত সুন্দর পুলিশ অফিসার। হৃদির বাবাও এমন সুন্দরী মেয়েকে হারাতে চায়নি, তাই বিয়ে করে ফেলেছে। বাবা মা দুজনে এত সুন্দর, সেখানে হৃদি কালও সেটা মানতে পারে না আমেনা বেগম। যদিও এটার কাহিনী আছে। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে হৃদিতা। নিজেকে দেখে ফিক করে হেসে উঠল, মুখে উচ্চারণ করলো কালো কুটি। মা তাকে এই নামেই ডাকে। আচ্ছা, কালো হওয়া কি আল্লাহর পক্ষ থেকে কোনো অভিশাপ? হয়তো। নিজের মনে কথাটা বলে গালে বরফের টুকরো দিয়ে ঘষতে লাগলো। আজ মা একটু জোরেই মেরেছে, কিন্তু হৃদিতার চোখে পানি নাই। ছোট থেকে এত পরিমাণ কেঁদেছে যে পানি শুকিয়ে গেছে। এখন আর কাঁদতে ইচ্ছে হয় না। কাঁদতে কেউ আগলে রাখে না, মাথায় হাত বুলিয়ে দেয় না, আদর করে না, তাই আর কাঁদতে হয় না। হৃদ ব্যস্ত পায়ে হেঁটে হৃদিতার রুমে ঢুকে। মায়ের প্রতি তীব্র রাগ হৃদের। নিজের মেয়ে কালো বলে শত মায়ের মতো ব্যবহার করা হৃদের পছন্দ না, কিন্তু কিছু বলতে গেলে মায়ের সাথে ব্যাপক ঝগড়া পেতে যায়। এতে রেগে আমেনা বেগম হৃদিকে বেশি মারে। হাতের মলম হৃদির দিকে এগিয়ে দিয়ে বলে, একদিন মার খেয়েই মরবি তুই। ভাইয়ের কথাই হৃদি চমকে উঠে হৃদির দিকে তাকায়, কেননা ওর রুমে তেমন কেউ আসে না। হৃদ আসে হৃদিকে পড়াতে শুধু। আমেনা বেগম হৃদিকে কারোর সামনে আনতে চান না, এতে তার সম্মান যাবে তাই। হঠাৎ কারো আওয়াজে চমকে উঠেছিল। হৃদের কথাই হৃদি হেসে বলে, এত সহজে মরবো না ভাইয়া, মেয়ে মানুষ কই মাছের জান। হৃদ ভেবে পায় না মেয়েটা এমন কেন। মারলে হাসে, কষ্ট পেলে হাসে, কান্না করে না এখন আর। ছোট থেকে অবহেলায় মানুষ কেন? শুধু কালো বলে? মির্জা বাড়ির মতো শিক্ষিত পরিবারের কাছেও এত অবহেলিত? মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার আসল শিক্ষা প্রকাশ পায় তার ব্যবহারে, যা মির্জা বাড়ির মানুষের মধ্যে নেই। হৃদিতার সাথে কিছুক্ষণ থেকে চলে যায়। তার আবার পড়তে বসতে হবে, ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে। সে এখানে থাকতে চায় না, এই বাড়ির পরিবেশ থেকে দূরেই থাকতে চায়। মধ্যবয়স্ক একজন পুরুষকে জড়িয়ে কাছে আমেনা বেগম। লোকটির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, আমু কাঁদিস না বনু। আমেনা বেগম ভাইকে ছেড়ে দেয়। আজ কত বছর পর ভাইকে চোখের সামনে দেখছে আমেনা বেগম। হৃদির বাবার সাথে ভালোবাসার বিয়ে মেনে নেয়নি হৃদির নানু, আর না কোনো যোগাযোগ রেখেছে। আমেনারা দুই ভাই বোন। আমেনার বিয়ের সময় আমিরের দুই ছেলে ছিল, তীর আর তীব্র। তীরের তখন 5 বছর, আর তীব্র হয়তো তখন 2 বছরের হবে। আজ প্রায় 25 বছর পর দেখা হয়েছে ভাইয়ের সাথে। সেই খুশিতে কাঁদছে আমেনা বেগম। মায়ের কান্না দেখে ভ্রু কুচকে তাকায় হৃদিতা। মা কাঁদছে না ঢং করছে সেটা বুঝতেই তাচ্ছিল্য হাসে। দূর থেকে দেখে নিজের রুমে চলে যায়। আমি চৌধুরীর বড় ছেলের বিয়ে উপলক্ষে দাওয়াত দিতে এসে ছোট ছেলের বউ পছন্দ করে যান। রূপালীর রূপ দেখে পছন্দ হয়েছে। রূপালী তার বোনের চেয়েও বেশি সুন্দর। এমন সুন্দর মেয়ে ঘরে তুলে ছেলেকে সংসার শুরু করাবে। বিগড়ে যাওয়া ছেলেকে এমন রূপবতী মেয়েই পারে শুধরে দিতে। এমন বউ পেলে ছেলে নিশ্চয়ই হাসতে হাসতে বিয়ে করবে। প্রস্তাবটা আমেনা বেগমেরও পছন্দ হয়েছে। বাবার বিশাল সম্পত্তি, সেই সম্পত্তি দ্বিগুণ করেছে তার ভাই, যেটা বড় ছেলে আর সে সামলায়। ছোট ছেলে নাকি আরো উপরে নিজের হাতে গড়ে তুলছে সাম্রাজ্য। দেশ বিদেশে নাকি তার নাম, শহরে এক নামে চেনে তীব্র চৌধুরীকে। রূপালী দেখেছে তীব্রকে। আমির চৌধুরী নিজে রূপালীর ফোনে তীব্রর আইডি বের করে দিয়েছেন। অসম্ভব সুন্দর মেয়েটাও আটকে গেছে এক সুদর্শন যুবককে দেখে। রূপালীরও পছন্দ তীব্রকে। সপ্তাহখানিক পর যাবে আমেনা তার বাবার বাড়িতে। আমেনা বেগম বেজায় খুশি। হৃদ সোফায় বসে এদের কার্যকলাপ দেখে বিরক্ত হয়ে পড়ে, আম্মু, হবু জামাইকে পরে দেখিও। মামা এত দূর থেকে এসেছে, আগে চা নাস্তা দাও। আমেনা খুশিতে গদগদ হয়ে আছে। আজ বাসায় বড় চাচি ছোট চাচি নাই, ওনারা বাইরে গেছে। কাজের মেয়েও আজ আসেনি, তাই ছোট বাচ্চা অসুস্থ, তিনি হাঁক ছেড়ে ডাকে, হৃদি, এই হৃদি। আমি রান্নাঘরেই আছি, আপনার ভাইয়ের জন্য রান্না করছি আম্মা। এত দূর থেকে এসেছে, দুপুরে না খাইয়ে কিভাবে বিদায় দেওয়া যায়? আজ তো চাচিরা আর কাজের মেয়ে নেই, তাই তোমার কালো কুটি তার কালো কালো হাত দিয়ে মামুজানকে রান্না করে খাওয়াবে। আমেনা বেগম দেখলেন হৃদি বিরিয়ানি রান্না করছে।
সুন্দর গ্রান আসছে। আমিরের বিরিয়ানি খুব পছন্দ। তুই জানলি কেমনে ভাই বিরিয়ানি পছন্দ করে? হৃদিতা সালাদ কাটতে কাটতেই মুচকে হাসে। আমেরা বেগম দেখে সেই হাসি, থমকায় সেই হাসি দেখে। গর্ভের সন্তানের দিকে ভালো করে তাকাতেই তিনি মুগ্ধ হন। এত মুগ্ধতা রূপালীকে দেখেও হননি। আপনি বসেন আম্মা, গল্প করেন। আমি খাবার রেডি করছি, হয়েই গেছে, একটু দমে রাখতে হবে। হৃদিতার কথায় হকচকিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে আসে আমেনা। গিয়ে আবারও সোফায় বসে আমির বোনকে দেখে বলে, তোর দুই সন্তানই ভয়ঙ্কর সুন্দর। আমেনা খুশি হতে গিয়েও পারল না। হৃদ ভদ্রতার সহিত বললে, আমরা 2 বোন 1 ভাই মামু। আমির হতবাক হয়ে তাকায়। সে এসেছে 2 ঘন্টার বেশি হবে, একবারও তো আমেনা বলল না তার আরও একটা মেয়ে আছে। তাছাড়া সে এসেছে শুনে তো একবারও এলো না। কি? না, আসলে আগে কখনো আসিনি তো, তাই তেমন জানি না। তোমাদের দুইজনকে দেখে ভাবলাম তোমরাই দুটো। তা আরেক মেয়ে কোথায়? ও আসেনি কেন? আম্মু আসতে মানা করেছে। ছেলের কথায় কাচুমাচু করে মিনমিনিয়ে ওঠে আমেনা। আমির অবাক হয়। কেন? সেটা সামনে আসলেই জানতে পারবেন। শুনেছি আপনার ফ্যামিলির সবাই নাকি উচ্চশিক্ষিত। আম্মু কি আপনার ফ্যামিলির বাইরে পড়ে নাকি? হৃদ, আসেন মামুজান, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। আমেনাও তাড়াতাড়ি করে ভাইকে নিয়ে টেবিলে আসে। ছেলেকে সে পরে দেখবে। আমি কিছুটা অবাক হয়েও কিছু বলল না। টেবিলে পছন্দের বিরিয়ানি দেখে সব ঘুরে হামলে পড়ল খাবারের ওপর। ঘ্রাণ এত সুন্দর যে খিদে ডাবল হয়ে যাবে। মামু আস্তে আস্তে খান। এত টেস্টি বিরিয়ানি আগে কখনো খাইনি। কে রান্না করেছে? আমার ছোট বোন রেদিতা। বয়স কত রিদিতার? তোমাদের বড়? না, ছোট, এবার এসএসসি দিবে। 15-16 বছরের মেয়ে এত সুস্বাদু রান্না জানে? রিদিতা কোথায়? ওর রুমে। আসবে না এখানে। কেন? সেটা আপনার বোন বলবে। কতটুকু সত্য বলবে সেটা জানা নাই। এনিওয়ে, আপনার 4 জন গার্ড আর 1 জন ড্রাইভার কেউ বাইরে খেতে দিয়েছে রেডি। আমির থতমত খেলেন। এত কিছুর মাঝে বাকিদের কথা ভুলেই গিয়েছিলেন। আর এদিকে রূপালী আছে অন্য জগতে। সে এখনও তীব্রকে দেখে ঘোরেই আছে। তার ঘোর যেন কাটছে না। গ্রামের রাস্তা ছেড়ে গাড়ি চলছে শহরের দিকে। এই প্রথম হৃদি বাইরে কোথাও বের হচ্ছে। ছোট থেকেই হৃদি বন্দি জীবনে অভ্যস্ত। তবে বাবা তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যেত। বাবা আজ প্রায় 4 বছর নিখোঁজ। হৃদি রোজ আল্লাহর কাছে দোয়া করে রূপেশের ফিরে আসার। রূপেশ একজন পুলিশ অফিসার ছিল। সবাই ধরে নিয়েছে গোপন কোনো রহস্য উন্মোচন করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু হৃদির মন বলে বাবা আছে। শহরেই তো বাবা থাকতো, এখানে খোঁজ করলে কি তার বাবা আসবে? হৃদির ছোট্ট মনে এখনও আশা আছে তার বাবা আসবে। হৃদির ভাবনার মাঝে গাড়ি বিশাল গেট দিয়ে প্রবেশ করে। শহরের চাকচিক্যময় বাড়ি দেখে হৃদিতা হতভম্ব। রূপালী হৃদ যদিও আগে শহরে এসেছে, রাদীপ নিয়ে এসেছে, কিন্তু হৃদিতার সেই সৌভাগ্য হয়নি। বিশাল 3 তলা বাড়ির সামনে ফুলের বাগান, সরু রাস্তা দিয়ে আরও একটি দোতলা। বেঁকানো বেঁকানো ডিজাইনে বাড়িটা দেখে হতভম্ব হলো সবাই, শুধু হৃদি না। ভেতরে প্রবেশ করে আরও বেশি অবাক হয় হৃদি। এটা বাড়ি না, রাজমহল। টিভিতে দেখা কোনো রাজমহল। হৃদি এদিক ওদিক দেখে চোখ চায় সোফায় বসে থাকা পরিচিত এক মুখের দিকে, আমির চৌধুরীর দিকে। হাসি মুখে তাকিয়ে আছে। তার পাশে বসে আছে বয়স্ক একজন মহিলা। কেমন আছেন আম্মা? এতদিন পর বুঝি মায়ের কথা মনে পড়লো? মনে পড়ে কি আর আসতে পারতাম? বাবা তো আমাকে... থাক, বাদ দে পুরনো কথা। আমার নাতি নাতনিদের দেখি তো, এদিকে আসো। মাশাল্লাহ, এত দেখি তোর চেয়েও সুন্দরী। তোর মেয়ে তো তোকেও ছাড়িয়ে গেছে রে আমু। মহিলাটি কথা বলে তাকালো হৃদির পাশে দাঁড়ানো হৃদি তার দিকে। হিজাব নিকাবে আবৃত মুখশ্রী। এমন পোশাক পরা আমেনার আদেশ, কারণ সে চায় না তার কালোকুচি মেয়েকে কেউ দেখুক আর তার সম্মান কমে যাক। তাছাড়া দরকার না বলে হৃদিতা তো কে মেয়ের পরিচয়ও দেন না তিনি। এটা তোর ছোট মেয়ে বুঝি? কথাটায় আমিরা বেগম বিরক্ত হলো। হৃদি সালাম দিল আমির আর মহিলাটিকে। আমির হৃদিতাকে এমন পোশাকে দেখে বোনের দিকে তাকায়। ব্যাপারটা বুঝে ডাকি হৃদিতাকে নিজের কাছে। বোন তার ছোট্ট থেকেই অহংকারী আর জেদি টাইপের, তাই তিনি এখন কিছু বললেন না। হৃদিতার মাথায় হাত রেখে বলে, টায়ার্ড লাগছে আম্মু, যাও পোশাক বদলে আসো। রিদি রূপালী তোমরাও যাও।
সার্ভেন্ট তোমাদের রুম দেখিয়ে দেবে। ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিতে বলছি। রিদিতা রূপালী বাধ্য বাচ্চার মতো আমিরের কথায় সায় দিয়ে চলে যায়। আমির বোনের দিকে তাকিয়ে বলে, তুই এখন ছোট না আমু, রিদি তোর মেয়ে, তুই কি ভুলে যাস? যা ফ্রেশ হয়ে আয়, বাকি কথা পরে হবে। আমিরা বেগম কিছু না বলেই ফ্রেশ হতে যায়। সবাইকে সবার রুম দেখিয়ে দেয় কাজের লোক। বিশাল রুম দেখে অবাক হয় রিদিতা। এই রুম ওদের দুইটা রুমের সমান। হিজাব নিকাব খুলে ফ্রেশ হয়ে বারান্দায় যায় রিদিতা। বিশাল বারান্দার একপাশে ফুলের গাছ। সুন্দর লাগছে। রিদি ফুলগুলোতে হাত বুলিয়ে দেয়। নিচ থেকে ডাক পড়তেই সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে রিদিতা। রিদিতা নিচে নামতেই দেখে নানি হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। রিদির অস্বস্তি লাগছে এভাবে তাকাতে দেখে। এমনভাবে দেখার কি আছে? রিদি সুন্দর না, এটা তো সবাই জানে। তাহলে এইভাবে তাকিয়ে আছে কেন? মাশাল্লাহ, তুমি দেখছি ভীষণ মায়াবী। এসো এসো, বসো তোমরা। খাওয়ার সময় বেশ কথা হলো। রূপালীকে ছেলের বউ হিসেবে আমিরার মহিলাটির মানে হাসেনা বেগমের বেশ পছন্দ হয়েছে। ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে তিনি ক্লান্ত। এবার সুন্দরী বউ যদি পারে তাকে আটকে রাখতে, আদৌ কি সম্ভব? রাতের আকাশে তারাগুলো আজ দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? কোথায়, সেমই তো লাগছে, যেমন রোজ লাগে। ও ফ্রিডি, তুই বুঝবি না, প্রেমে পড়লে মানে সবই সুন্দর লাগে। তুমি ছবি দেখে তীব্র ভাইয়ার প্রেমে পড়েছো? জানিস, ভালোবাসা কি আমি কখনো জানতাম না। সবাই আমাকে প্রপোজ করতো, কতগুলো যে প্রপোজ এসে যে বলার বাইরে। আমার রূপে হয়তো সবাই দেওয়ানা, কিন্তু আমি কখনো কাউকে ভালোবাসিনি। তীব্র চোখে কিছুটা আছে যা আমাকে গভীরভাবে ছুঁয়েছে। রিদি তার রূপালীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। মেয়েটা দেখতে এমনিতেই ভুবন ভোলানো রূপসী, তার উপর লাজে রাঙা মুখ দেখলে যে কেউ প্রেমে পড়তে বাধ্য। এভাবে দেখছিস কেন? প্রেমে পড়লে মানুষের রূপ সৌন্দর্য বেড়ে যায় বুঝি? তোমাকে আরো দ্বিগুণ সুন্দর লাগছে আপু। রূপালী হেসে রিদি তার দিকে তাকায়। রিদি তার মধ্যেও তো রূপের কমতি নেই। আচ্ছা, ওর এই স্বচ্ছ রূপ কি কখনো কার চোখে পড়বে? পড়বে বুঝছি তো। রাজীব ভাইয়ের মতো সুদর্শন যুবক তো শ্যামাবতীতে আটকে যায়। হাজুরে আগতি মেহনত করে শ্যামাবতীকে পাওয়ার জন্য, কিন্তু সবটাই গোপনে, মায়ের কাছে অদাবদ্ধ। নাহলে পিচ্ছে শ্যামাবতীকে যে তার চাই, ভীষণভাবে চাই, খুব করে চাই। কি ভাবছো আপু? আচ্ছা আপু, এই বিশাল বড় বাড়িতে মাত্র 4জন মানুষ থাকে কেন? কি জানি। আচ্ছা আপু, তোমার বিয়ে হলে তুমিও এত বড় বাড়িতে থাকতে পারবা? তুই তো শিওর কিভাবে উনি আমাকে বিয়ে করবে? তোমার মতো সুন্দরী মেয়ে হারিকে নিয়ে খুঁজলেও পাবে না। রূপালী রিদিতার কথায় হেসে দেয়। দুইজনেই রুমে গিয়ে শুয়ে পড়েও ঘুম আসছে না। তাই রিদিতা ব্যালকনিতে যায়। আকাশের দিকে তাকিয়ে মিষ্টি সুরে গুনগুন করে ওঠে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে। আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন, আমি চাইতাম পেয়ে যাইতাম শুধু তোমার টেলিফোন। গানে গানে সময় কেটে যায় রিদির, তাই রুমে এসে শুয়ে পড়ে। সকালে হইচই ঘুম ভেঙে যায় রিদির। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে বাড়িতে অনেক মানুষজন। সবাই বাড়ি সাজাতে ব্যস্ত। এত মানুষের মধ্যে অস্বস্তি লাগছে। তাই আবারও নিজের রুমে চলে আসতে গেলেই ধাক্কা খাই হৃদের সাথে। কিরে, এখানে দাঁড়িয়ে যে যাবি না? আসলে ভাইয়া নিচে তো অনেক মানুষ। কাল আমি কি বলেছি রিদি, নিজেকে এভাবে আটকে রাখবি না। তোকে আমি কতবার বোঝাবো, তুই অসুন্দরী না রিদি, শুধু ফর্সারাই সুন্দর হয় না, শ্যামাবতীরাও প্রচণ্ড মায়াবতী হয়। আর তুই তো মায়ার একটা সমুদ্র, অসম্ভব মায়াবতী। এখন এসব না ভেবে চল আমার সাথে। তাছাড়া কেউ তাকে অসম্মান করলে যোগ্য জবাব দিবি। আর আমার বোন তো সাহসী, আয় নিচে আয়। জীবনে অনেক না পাওয়ার মধ্যে একটা পাওয়া হলো হৃদ। ভাইকে তার জীবনে না পাঠালে হয়তো জীবনটা আরও খারাপ হতো। ভাইয়ার সাথে নিচে এসে খাবার টেবিলে বসে রিদিতা। সবাই তার সাথে ভালোই ব্যবহার করছে। মায়ের মতো ব্যবহার করছে না, তাতেই সন্তুষ্ট হৃদি। কেউ তার রং নিয়ে কোনো কথা বলছে না। রিদি, তোমার হাতের বিরিয়ানি খেয়ে মুখে লেগে আছে, একদিন আবার বানাবে প্লিজ। হ্যাঁ অবশ্যই ভাইয়া। তাহলে দুপুরের বিরিয়ানি কিন্তু তোমার হাতের। এমনি এমনি বিরিয়ানি রান্না হবে না ভাইয়া, আগে ক্যাশ লাগবে। দিব, বলো কত চাই? 5,000 আবশ্যক। যাও দিলাম, তবে মায়াবতী বিরিয়ানি কিন্তু খাবে। মায়াবতী? তোমার নাম রিদি না রেখে মায়াবতী রাখা উচিত ছিল।
তা নিজের কেরিয়ার নিয়ে কি ভাবছো? ডক্টর হওয়ার ইচ্ছে আছে। কথাটা বলেই ঝট করে কথাটা বলেই তাকায় আমেনার দিকে। আমেনার কোনো রিয়াক্ট না দেখে স্বস্তি নিঃশ্বাস ফেলে। বাহ, গুড জনসেবা, আই লাইক দ্যাট। আমেনা বেগম সব শুনছে কিনা সন্দেহ। না হলে তিনি হৃদিকে কথা শোনাতে ছাড়ত না। তিনি অন্য চিন্তায় মগ্ন। হৃদি আজ ভীষণ খুশি। আজ দিনের শুরুটা ভালো হয়েছে। বিরিয়ানি রান্না করছে হৃদিতা। সবার মন ভালো করতেই বিরিয়ানি রান্না করছে। তবে মায়ের দিকে দেখে সে আজ খুশি মনে সবার সাথে কথা বলছে। কথায় কথায় হৃদিকে কালোকুটি আর বলছে না। হয়তো অন্যের বাসায় আছে তাই। রান্না প্রায় শেষ। এবার সালাদ কাটতে মনোযোগী হয় হৃদি। হঠাৎ কারো কণ্ঠ শুনে চমকে ওঠে। এক কাপ কফি চাই রাইট নাও। সামনের মানুষটার দিকে তাকিয়ে হা হয়ে আছে হৃদি। ফোনের দিকে তাকিয়ে কথা বলছে মানুষটা। কি হলো, কথা কানে যাচ্ছে না? বলেই হৃদির দিকে তাকায় তীব্র। হৃদির দিকে তাকাতেই হৃদি কেঁপে ওঠে। রূপালী যদি ভুবন ভোলানো রূপসী হয়, তাহলে ছেলেদের রূপও কিন্তু ভুবন ভোলানো হয়। তোমাকে আগে কখনো দেখিনি, নতুন সার্ভেন্ট নাকি? জি, না মানে যাই হোক, আমার এক্ষুনি কফি লাগবে। মেক ইট ফাস্ট, মুভ ওয়েটিং। কিন্তু আমি কফি বানাতে। কাজের মেয়ে হয়ে কফি বানাতে পারো না? তোমাকে কে রাখছে? আমার বাসায় রান্নার জন্যও যোগ্যতা লাগে। তোমাকে দেখেই তো খেতে ইচ্ছে করবে না? এবার হৃদির ভীষণ খারাপ লাগলো। নিজেকে সামনে নিয়ে করা কিছু কথা শোনালো। শুনুন মিস্টার, আমি কাজের মেয়ে না। তাছাড়া কাজের মেয়েদের সাথে কোনো ভদ্রলোক এমন ভদ্র ব্যবহার করে না বলে তো আমার জানা ছিল না। যারা কাজ করে তারাও মানুষ, কথাটা ভদ্রভাবে বলবেন। আর আপনার খেতে ইচ্ছে না হলে খাবেন না, আর ইচ্ছে হলে খাবেন। আপনার সামনে হাত জোড় তো করছি না আমি। বলেই হৃদি গটগট করে বেরিয়ে যায়। চোখে পানি টলমল করলেও তা পড়তে দেয় না। ভীষণ কান্না পাচ্ছে তার। মানুষ এমন কেন? রূপ রং বিবেচনা করা মানুষগুলোকে একবারও ভাবে না অপর পাশের মানুষটার কি জঘন্য খারাপ লাগে। খাবার টেবিলে সবাই এসে বসেছে। বিরিয়ানির ঘ্রাণ নাকে লাগছে। তীব্রও বসেছে বাবার জোড়াজুড়িতে। রূপালী তো কয়েক দফা ক্রাশ খেয়েছে। তীব্র রূপালীর দিকে তাকিয়েছে, যা নজর এড়ায়নি সবার। আমির ধরেই নিয়েছেন ছেলের রূপালীকে পছন্দ হয়েছে। রিদি, তোর সইছে না প্লিজ? হৃদি হাসল। তীরের প্লেটে বিরিয়ানি দিতেই সে খাওয়া শুরু করলো। সবার প্লেটে বিরিয়ানি হৃদি দিলেও তীব্রটাই কাজের লোক তুলে দেয়। তীব্রের জন্য আলাদা করা হয়েছে কারণ তীব্রের ঝালে অ্যালার্জি। তাই হৃদি আগে জানলে হয়তো তীব্রের জন্য রান্না করতো না। এমন দামাগে লোকের জন্য রান্না করার মানেই হয় না। এসব কে রান্না করেছে? হৃদিদা, আহ কি সুন্দর দেখতে, আবার সুস্বাদু। তুমি আমার জন্য আলাদা রান্না করেছো কেন? এতে আবার কিছু মিশাওনি তো? কারো উপর ভরসা করা আমার ধাঁচে যায় না, তাই যিনি রান্না করেছে উনি আগে টেস্ট করবে। তীব্র তুই। থাক ভাইয়া, ওনার যখন এতই সন্দেহ আমি খেয়ে দেখাচ্ছি। বলেই হৃদি বোল থেকে খেতে গেলে তীব্র বলে, হুম, তোমাকে ভরসা নাই, আমার প্লেট থেকে খাও। হৃদি অপমানিত হয়ে আলাদা একটা চামচে তুলে মুখে দেয়। চোখে পানি টলমল করছে। মুখে দিতেই তীব্র প্লেটটা রেখে বলে, আমি কারো এটো খাই না, নিয়ে যাও আমার জন্য লাঞ্চ নিয়ে আসো। হৃদি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। হৃদ রেগে কিছু বলতে নিলে আমেনা বেগম থামিয়ে দেয়। হৃদি রেগে এক লোকমা খাবার তুলে তীব্রের মুখে পুড়ে দেয়। এমন কাণ্ডে সবাই দাঁড়িয়ে যায়। তীব্র ভয়াবহ রেগে যায়। তীব্র ঠাস করে থাপ্পড় মেরে দেয়, তবে মুখের খাবার ফেলে না। হৃদি গালে হাত দিয়ে বলে, কালো মানুষকে মেরে আপনার হাত কালো কেন করলেন? রক্ত কথা বলে প্রমাণিত হয়েছে। বলে মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে চলে যায়। পরের দিন বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে দুইজন। শুনেছি ওই বিল্ডিংটা নাকি ত্রিপুর পছন্দের মতো বানানো হয়েছে। রূপালীর কথায় পেছনে তাকায় হৃদিতা। রূপালী হৃদিতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, মন খারাপ করছিস কেন দিদি? না আপু, তোমার সাথে প্রেমালাপ হয়েছে। আসলে তেমন কিছু না, তবে উনি তাকিয়ে থাকে আমার দিকে। হৃদি বোনের দিকে তাকিয়ে আছে। মানতে হবে সে রূপসী। আচ্ছা আপু, ভালোবাসা নাকি ভয়ঙ্কর সুন্দর? ভয়ঙ্কর তো সুন্দর হয় নাকি? তা তো জানি না, উপন্যাসে পড়েছি। হৃদি কথাটা বলেই সামনে বিল্ডিং এর দিকে তাকায়। বিল্ডিং এর ব্যালকনিতে ফোন হাতে দাঁড়িয়ে আছে তীব্র। নামের মতোই তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। হৃদি চোখ সরিয়ে নিল। রূপালীকে ডেকে বলল, তোমার উনি দাঁড়িয়ে দেখছে তোমায় আপু। রূপালী ভ্রুকুচকে তাকালো। ততক্ষণে হৃদি রুমে চলে এসেছে। তীব্রকে অসহ্য লাগছে হৃদির।
অথচ এমন ভয়ঙ্কর সুন্দর পুরুষ কল্পনায় শুধু দেখা যায়। রাত প্রায় 2:40। হুট করে হৃদির ঘুম ভেঙে যায়। এই পাশ ওপাশ করে যখন ঘুম আসছে না, তখন ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় হৃদি। চারদিকে লাইটে ঝলমল করছে, এমন সাজানো আগে কখনো দেখেনি। বন্দি জীবনে থেকে অনেক কিছুই স্বচক্ষে দেখা হয়নি হৃদি তার। বাবার সাথে কয়েকবার গ্রামের মেলায় গিয়েছিল, তবে সেটা অনেক আগে। ফেরি লাইটে পুরো ব্যালকনি সাজানো, চারদিকে কত আলো। হৃদি বাইরে থেকে দৃষ্টি সরিয়ে যে বেঁকানো বিল্ডিংয়ে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। বেঁকানো বিল্ডিংটা জমকালো সুন্দর লাগছে। আনমনেই বলে ওঠে বাহ। হঠাৎ করেই কিছু পড়ার শব্দে চমকে ওঠে হৃদিতা। পেছনে ফিরে দেখে তীব্র দাঁড়িয়ে আছে, হাতে ভাঙা কাচের বোতল, চোখ লাল হয়ে আছে। হৃদি ভয় পেয়ে যায়। তীব্র এক পা করে হৃদির কাছে আসতেই থেমে যায়। হৃদি ভয়ে কাঁপছে, মুখ দিয়ে কথা বের হচ্ছে না। সুন্দর মানুষের ভয়ঙ্কর রূপ দেখে শরীর কাঁপছে। সাহস করে কিছু বলার আগেই তীব্র নজর হৃদি তার পুরো শরীরে বুলিয়ে নেয়। হৃদি এবার ভূমিকম্পের মতো কাঁপছে। অজানা ভয় বুক দুরু দুরু করছে। হুট করেই তীব্র ভাঙা কাচের বোতল হৃদির গলায় চেপে ধরে। হৃদি চিৎকার করে ওঠে, আশেপাশে তাকালো। পুরো শরীর ঘামছে, ফ্যানের বাতাসও তরতর করে ঘামছে। সকাল হয়ে গেছে। হৃদি ঢোক গিলে আশেপাশে তাকিয়ে বুঝলো এটা স্বপ্ন। স্বপ্ন ছিল ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে বাড়িতে কেউ এখনো ওঠেনি। 5:50 বাজে। বাইরে বের হতেই মিষ্টি বাতাস গায়ে লাগে। ওড়না ভালোভাবে জড়িয়ে বাগানের দিকে আসে। ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। বাহারি রকমের ফুল আছে। কয়েকটি ফুল তুলে নিজের বেনিতে লাগিয়ে খিলখিল করে হাসে হৃদি। হঠাৎই নজর বাঁকানো বিল্ডিংয়ের দিকে যায়। দোতলায় দাঁড়িয়ে আছে তীব্র, দুহাত পকেটে গুজে তাকিয়ে আছে হৃদির দিকে। পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করছে চোখ দিয়ে। হৃদি কেঁপে ওঠে এমন তাকানো দেখে। স্বপ্নের কথা মনে হতেই দ্রুত পেছন ঘুরে দাঁড়ায়। এই লোক তার কাছে অসহ্য। আবারও ফুলের দিকে মনোনিবেশ করতে লাগলো। হঠাৎই মনে হচ্ছে কেউ তাকে খুব কাছ থেকে দেখছে। হৃদি পেছনে ঘুরতে দেখা গায় মাথা উঁচু করে তীব্রকে দেখেই চমকে ওঠে। এই না বেলকনিতে ছিল? নাম কি? চমকের মাঝেই এমন প্রশ্নে কিছুটা অপ্রস্তুত হলেও নিজেকে সামনে নেয়। পরক্ষণেই তীব্রর ব্যবহারের কথা মনে হতেই রাগ হয় হৃদির, তবুও ভদ্রতার সহিত পড়ে। হৃদিতা। নামটা পছন্দ হয়নি। তোমার নাম রাখা উচিত ছিল বিনাশিনী। তীব্রের কথায় থতমত খেতে ক্যাববার মতো তাকায় হৃদি। পরক্ষণে মুখ ঘুরিয়ে নেয়। তীব্রর গায়ে কিছু নেই, পরনে শুধু একটা ট্রাউজার। হৃদি চলে আসতে নিলেই তীব্র বলে তোমার বয়স কত? আপনাকে কেন বলবো? তুমি জানো তুমি কার সাথে কথা বলছো? জানার প্রয়োজন মনে করছি না। ওদিকে ঘুরে কেন কথা বলছো? যথেষ্ট আছে, আগে কাপড় পরুন। যদি না পড়ি? লজ্জা কি বেঁচে খাইয়েছেন? সেটা কখনো ছিল না। কোথাকার কোন রাজা যেন? আপুর সাথে আপনার বিয়ে হলে আপনি আমার দুলাভাই হবেন, কিন্তু আমার আপনার মতো দুলাভাই চাই না। কেন? স্বামী চাই বুঝি? আপনার কথা শেষ হলে আমি যাব? আমি কি ধরে রেখেছি? আগে না, ম্যানার্স বলে তো কিছু আছে। ও, আমি আবার কাকে কি বলছি যার মাঝে ম্যানার্সের ছিটে ফোটাও নেই? আচ্ছা, তোমার মনে হয় না তুমি বেশি বলছো? থাপ্পড় নিশ্চয়ই ভুলো নেই। তীব্রর অপমানের কথা মনে হতেই অশ্রুকণা বেরিয়ে আসতে চাইলে হৃদিতা দিল না। সে কাঁদবে না, আর কতই কাঁদবে সে। কান্নারাও মনে হয় বিরক্ত হয়ে পড়ে। আর কত এবার আমাদেরও রেস্ট দেয় হৃদি। কিছু না বলে চলে আসতে গিয়েও পারল না। হুট করে তীব্র হৃদিকে টেনে বুকে জড়িয়ে চেপে ধরল। হৃদি হতভম্ব। খালি বুকে মাথা সহ শরীর লাগতেই কেঁপে উঠল। কোথা থেকে গুলি এসে তীব্রর হাত ছুঁয়ে বেরিয়ে যায়। গলগলিয়ে রক্ত ঝরতে থাকে। হন্তদন্ত হয়ে ছুটে আসে গার্ড। হৃদিকে এখনো বুকে চেপে ধরে আছে তীব্র। গার্ডদের চেঁচামেচির শব্দে হৃদির হুঁশ আসে। হাবার মতো মুখ তুলে তীব্রর দিকে তাকায়। রেগে লাল হওয়া মুখ দেখতেই হৃদি কেঁপে উঠল। সরাতে চাইলেই ভয়ঙ্কর দৃষ্টিতে তাকালো তীব্র। তবুও নিজেকে ছাড়িয়ে নিতেই চোখ যায় রক্ত পড়া হাতের দিকে। কি হলো না হলো কিছুই বুঝছে না হৃদি, কিন্তু রক্ত পড়তে দেখে গায়ের ওড়না বের করে হাতে বেঁধে দেয় হৃদি। ভয়ে ভয়ে এবার তাকায় তীব্রর মুখের দিকে, কেমন শান্ত হয়ে আছে। হৃদি আশেপাশে তাকায়, ইতিমধ্যে বাড়ির সবাই উপস্থিত। হৃদি এখনো হতভম্ব। কি হলো? আমিরের কথায় সেদিকে তাকায় হৃদি। এত সিকিউরিটি থাকার পর হামলা হলো কিভাবে? হৃদি মামার কথায় কিছুটা বুঝলো, মাথা খাটানো।
ভাবলো কিছু, বুঝলো কেউ তীব্রকে মারতে গুলি চালিয়েছে। আমিরের রাগ দেখে হৃদি ঘাবড়ে যায়। তীব্রর দিকে তাকিয়ে দেখে তীব্র শান্ত। হামলা আমার উপর হয়নি। তীব্রর কথা সবাই হতবাক হয়ে তাকায়। আমির হতবাক হয়ে বলে, মানে? গুলিটা আমাকে উদ্দেশ্য করে মারা হয়নি, আর গুলিটা সামনের কোনো বিল্ডিং থেকে শুট করা হয়েছে। কি বলছিস তীব্র? তুই ছাড়া কে আছে? তীর কিছু আগে বলতে গিয়েও থেমে যায়, অবাক হয়ে উচ্চারণ করে। হৃদিতা? তীরের কথায় হকচকিয়ে যায় সবাই। হৃদি কিভাবে সম্ভব? হৃদি নিজেও হতবাক। তাকে কে আর কেনই বা মারতে চাইবে? সে কি করেছে? হৃদির ভাবনার মাঝেই নজর যায় তীব্র হাতের দিকে গলগলিয়ে রক্ত পড়ছে। হৃদি রক্ত দেখে বলে, মামা ডক্টর ডাকুন, ভাইয়ার হাতে রক্ত। হৃদি এগিয়ে আসতে চাইলে তীব্র হুঙ্কার দিয়ে বলে, ডোন্ট টাচ মি, ডোন্ট ইউ ডেয়ার। হৃদি ফুঁসে উঠল, রাগে রিরি করে উঠল শরীর। আর কিছু না বলে তীব্র ডান হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। তীব্র যেন পা মেলানো, তাকালো সেই ধরে রাখা হাতের দিকে। এই মেয়েটা কিছুক্ষণ আগেও তার সাথে ঘুরে কথা বলেছে, কারণ সে গায়ে কিছু দেয়নি, অথচ এখন তারই হাত শক্ত করে ধরে এগিয়ে যাচ্ছে। সবাই হৃদি আর তীব্রর যাওয়ার দিকে তাকিয়ে আছে। রূপালী ঘোলাটে দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের যাওয়ার দিকে। ব্যথাটা ঠিক কোথায় তা হয়তো ধরতে পারছে না রূপালী। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদিতার দিকে। হৃদিতা কাপা কাপা হাতে ব্যান্ডেজ করে দিচ্ছে, কিন্তু যতবার তুলা দিয়ে সাফ করছে রক্ত আরো মনে হয় বের হচ্ছে। হৃদিতার টলমলে চোখে থই থই করছে পানি। শক্ত মেয়েটা খুব করে আটকে রেখেছে। এলোমেলো চুলে তখনকার গোজা ফুলগুলো এখনো রেগে আছে। ফুলের সুবাস আসছে। ঘন পাপড়িগুলো বিনা ঝাপটিয়ে শান্ত হয়ে আছে। ঠোঁটের ঠিক বাঁ পাশের তিলটা যেন শ্যামাবতীকে আকর্ষণীয় করে তুলেছে। এতটুকু মেয়ের রক্ত কাটা ক্ষত দেখেও বিন্দুমাত্র ভয় নেই, যেন সে ভীষণ অভিজ্ঞ। ওড়না ছাড়া থাকায় গলার রগ বরাবর ছোট দুটো তিল নজরে আসে তীব্র। তীব্র মনে মনে তিলবতী নামটা উচ্চারিত করে। ধন্যবাদ। তীব্র শুনল, কিছু বলল না। সে এখনও সামনে বসে থাকা শ্যামাকন্যাকেই পর্যবেক্ষণ করছে। মাঝে মাঝে ফু দিচ্ছে হাতে, তাতে ঠোঁট দুটো চুমুর মতো হচ্ছে। সেটাই তীব্র দৃষ্টিতে তাকিয়ে দেখছে তীব্র। হঠাৎ আমেনা তীব্রর সামনে হৃদির চুলের মুঠি ধরে টেনে ফ্লোরে ফেলে। কালোকুটি অপায়া, আসতে না আসতেই আমার ভাইয়ের ছেলের জীবনে ঝুঁকি নিয়ে এসেছিস। হৃদি শান্ত হয়ে আছে। এসবে অভ্যস্ত সে। অকারণে মায়ের হাতের মার খাওয়া তার যেন অভ্যাস। আমেনার চিৎকার শুনে সবাই ছুটে আসে। হৃদি তার শান্ত মুখ দেখে ভয়ঙ্কর কাজ করে তীব্র। উঠে এসে ঠাস করে থাপ্পড় মারে হৃদিকে। এবার হৃদি হতবাক হয়ে তাকিয়ে আছে গালে হাত দিয়ে। শুধু হৃদি না, সাথে আমেনা সহ বাকি সবাই। আরও হতবাক করতেই হৃদির গলা চেপে ধরে তীব্র। হৃদির শ্যামরঙা মুখখানা রক্তিম হয়ে আসে। হৃদির দম প্রায় আটকে যেতেই তীব্র হৃদিকে ছেড়ে দেয়। কে কি করবে সবাই তো আজ কেবল নতুন রূপই দেখছে। হৃদির শ্বাস নেয় জোরে। তীব্র হৃদির মাথা নিজের খালি বুকে এলিয়ে দেয়। হৃদি ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। রূপালী এসে হৃদিকে জড়িয়ে ধরে। এই মেয়েকে আমার বাসায় চাই না আমি। ওকে যদি এখানে দেখি তো বাকি দমটুকু নিতে পারবে না। বলেই রুমে চলে যায়। ছেলের আমার রূপ দেখে আমির ধপ করে সোফায় বসে পড়ে। কারো মুখে কোনো কথা নেই। সবাই নির্বাক, কি থেকে কি হলো। পুরো রুম তছনছ করেও রাগ কমছে না তীব্রর। কাটা জায়গা থেকে দরদরিয়ে রক্ত পড়ছে। তার উপর ভাঙচুরের কারণেও ক্ষত হয়েছে বেশ। নিজেকে রক্তাক্ত করেও থামছে না যেন। যতবার হৃদিকে মারার দৃশ্য সামনে ভাসছে ততবার ভাঙা জিনিসগুলো ভাঙচুর করছে আবার। জ্ঞানহীন হৃদির পাশে বসে ফুপিয়ে কাঁদছে রূপালী। হৃদির গলায় আঙুলের ছাপ পড়ে আছে। পাশে বসে আছে হাসিনা বেগম। তীব্রর করা কাজে তিনি নিজেও হতবাক। আমেনা বেগম বিরক্তি নিয়ে তাকিয়ে আছে, যেন তিনি চরম বিরক্তকর কোনো কাজ দেখছে। ডাক্তার বলেছে কথা বলতে সমস্যা হতে পারে কিছুদিন। আমির হৃদির মাথায় হাত বুলিয়ে দেয়। ছোট মেয়েটার বয়সই বা কত, অথচ একটার পর একটা কাহিনী হতেই আছে। ছেলের রাগ সম্পর্কে অবগত আমির চৌধুরী। ছেলে তার ঠান্ডা মাথায় খুন করেও এমন ভান করে যেন সে কিছুই করেনি। খুনের ক্ষও জানে না। তার এমন শান্ত ছেলের ভয়ঙ্কর রূপ দেখে আমির পাকরুদ্ধ। তবে রাগের কারণ কি? এটা যে হৃদিতা ওর ক্ষত পরিষ্কার করেছে, নাকি আমেনার মারের জন্য? ছেলেকে নিয়ে তার দুশ্চিন্তার এমনিতেই শেষ নেই। এমন ব্যাপরোয়া ছেলেকে কিভাবে ভালো করবে তিনি? রাখতে কি পারবে না তিশার কথা? মায়ের মৃত্যুর পর থেকে আরো বেশি একরোখা হয়ে গেছে তীব্র। তবে কি শেষ কথা রাখতে পারবে না আমির?
ছেলেকে কি সে একটা নর্মাল জীবন দিতে অক্ষম? এত কিছুর মাঝে এই ছোট্ট মেয়েটার কি দোষ? মায়ের অবহেলায় মেয়েটার দিকে তাকানো যায় না। বাবা আজ 4 বছর নিখোঁজ। বাবা মা দুনিয়ার সব থেকে নিরাপত্তার জায়গা, সেখানেও মেয়েটা নিরাপত্তা তো দূর, বেঁচে থাকাও দায়। ভেবেছিল আমেনার সাথে কথা বলে রিদিকে নিজের কাছে রেখে দেবে, কিন্তু পরিস্থিতি যেন হাতের বাইরে। মেয়েটার মায়াবী মুখের দিকে তাকালে মনে পড়ে তার স্ত্রী তিশাকে। সেও ছিল এক শ্যামকন্যা। প্রথম বাবার আদেশে বিয়ে করলেও তিশাকে মেনে নিতে পারেনি আমির, কিন্তু ধীরে ধীরে তিশাই তার জীবন হয়ে দাঁড়ায়। তিশা মজার ছলে বলতো, আমিরের রু কেঁপে উঠত তখন। কিন্তু আজ তাকে ছাড়াই বেঁচে আছে ছেলেদের জন্য। তিশা যে তাকে ছেলেদের দায়িত্ব দিয়ে গেছে, আগলে রাখতে বলেছে, কিন্তু সে কি পারছে ছেলেদের আগলে রাখতে? তার ছেলে কারণ ছাড়াই আঘাত করলো বাচ্চা মেয়েটাকে, তার মানে সে ব্যর্থ বাবা হিসেবে। আমিরের ভাবনার মাঝেই দিদি চোখ ঘুরে। রূপালী বোনকে দেখে উদ্গ্রীব হয়। খারাপ লাগছে রিদির, কষ্ট হচ্ছে। রিদি নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, তার ভীষণ কষ্ট হচ্ছে, সত্যি ভীষণই কষ্ট হচ্ছে। তবে সেটা কি শুধু শরীরের নাকি মনেরও? রিদির চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কেন এত কিছু তার সাথে কেন? কিন্তু সে কান্না করছে না। ওই যে বলেছিলাম না, তার কান্নারও এখন বিশ্রাম করতে চাইছে। তারও হয়তো ঝরতে ঝরতে ক্লান্ত। রিদি বোনের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করতেই মনে পড়ে গলা ছিঁড়ে যাচ্ছে তার। তবুও অনেক কষ্টে বলল, আমি ঠিক আছি আপু। রূপালী রিদির মাথায় হাত বুলিয়ে দেয়। আমির অপরাধীদের ন্যায় দাঁড়িয়ে আছে। রিদি তার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে বলে, কথা বলতে হবে না, তুমি বিশ্রাম করো। রিদি তাকালো আমিরের দিকে, একটু হাসার চেষ্টা করে মাথা দোলালো। হাসিনা বেগম উঠে সার্ভেন্টকে স্যুপ বানাতে বলল। রিদি চারপাশে চোখ বোলালো, মাকে তার নজরে এলো না। আমির বুঝতে পারলো বিষয়টা, এগিয়ে সে পাশে বসতো, হাত বোলালো মাথায়। চিন্তা করো না, জলদি ঠিক হয়ে যাবে। তাছাড়া শুনেছি তুমি নাকি ভীষণ সাহসী। একবার নাকি তোমাদের বাসায় চোর আশাকে উড়াধুরা মেরেছিল। আমার ছেলে চোর না, ও হলো ডাকাত, ডাকাত বাহিনীর সর্দার। এমন ডাকাতকে উচিত শিক্ষা দিতে হলে তোমাকে আগে বড় হতে হবে। রিদি বুঝলো আমিরের এসব কথার মানে, তাই সেও হাসতো। মামু তার ভীষণ ভালো। রূপালী স্যুপ বোনকে খাইয়ে দেয়। আমির রিদিকে খেতে দেখে বেরিয়ে আসে। সময় তখন দুপুর, খাওয়া শেষ হলেও সবাই ব্যস্ত। আমির তদারকি করছে। এর মাঝেই দেখা হয় তীব্রর বিয়ে লাবিবের সাথে। আমির সব দেখে বলে, ঘরের কিছু আস্ত আছে? লাবিব কি বলবে ভেবে পাচ্ছে না। সত্যি বলতে আজ তো কিছুই নাই। এবার রাগ যেন একটু বেশিই ছিল। একটু বেশি না, না অনেক বেশি ছিল। তীব্রর উঠিত রোমের সব কিছুই পাথরে তৈরি করা। রাগ হলেও তাহলে সমস্যা নেই। সন্ধ্যা তখন 6টা। রাদিফের বাসা থেকে ফিরে আসে রিদ। আজ তীরের হলুদ অনুষ্ঠান, তাই রাদিফও এসেছে। পুরো বাড়ি সুন্দর করে সাজানো, মানুষ ভরপুর হয়ে আছে। মেহমান আসতে শুরু করেছে। রীতিকে একটা শাড়ি পরিয়ে দিয়ে হালকা সাজিয়ে দেয় রূপালী। হলুদ অনুষ্ঠানের জন্য হলুদ সবুজের মধ্যে শাড়ি পরেছে রিদি। রূপালী সাজিয়ে দিয়ে বলে, মাশাআল্লাহ, তোকে তো ভীষণ সুন্দর লাগছে ঋতু। রিদিতা বোনের কথায় তাকালো আয়নার দিকে, নিজেকে দেখলো কিছুক্ষণ, এরপর তাকালো বোনের দিকে। বুকে ঝড় তোলার মতো সুন্দর সে, যেন কল্পনার কোনো রাজকন্যা। আল্লাহ যেন সব সৌন্দর্য দিয়ে তাকে বানিয়েছে। তোমায় মারাত্মক লাগছে আপু। রূপালী হাসলো। দুজনে রেডি হয়ে বের হয়ে ছাদে ওঠার সময় দেখা হয় হৃদ আর রাদিফের সাথে। বাইকে দেখেই হৃদি কিছুটা ভয় পেল। হৃদ অনেকটা রাগী, তাছাড়া সে বোনকে ভীষণ ভালোবাসে। এমন সময় হৃদ যদি কিছু জানতে পারে তাহলে তো সর্বনাশ। চারিদিক মানুষজন। হৃদি নিজের গলার ফুলের মালাটায় হাত রাখলো। আমি তেমন কিছুই করি না ভাই, আশেপাশে দেখেন সবাই বস্তা বস্তা মেকআপ নিয়ে ঘুরছে। রাদিফ হাসলো। তার এত তাকানোর সময় কোথায়, সে তো এক শ্যামকন্যাতে আটকে আছে। রাদিফ আর চোখে তাকালো শ্যামকন্যার দিকে। মেয়েটা এত মায়াবী কেন? শাড়িতে মেয়েটাকে একদম বড় বড় লাগছে। হলুদ সবুজ শাড়িতে এত মারাত্মক লাগছে, মনে হচ্ছে সব সৌন্দর্য ঢেলে দিয়েছে সৃষ্টিকর্তা। এদিকে হৃদিতা হৃদকে নিয়ে ভয়ে আছে। কেউ যে তাকে দু চোখ ভরে দেখছে, এতে তার কোনো ধ্যান নাই। হৃদ বোনের ভয়ার্ত মুখ দেখে বলে, কি হয়েছে? হৃদি যেন চমকে ওঠে। তাৎক্ষণিকভাবে মাথা তোলায় কিছু হনের মাথায় হাত রেখে বলে, চলো সবাই উপরে গেছে। ওরা 4 জন উপরে চলে আসে। চারদিকে এত সুন্দর সাজানো দেখে হৃদির মন খারাপ চলে যায়। তাই এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছে।
সমস্যা কি আপনার? বারবার আমাকে পথ আটকাচ্ছেন কেন? রূপালী কথাটা বলেই তাকালো সামনে থাকা এক যুবকের দিকে। সে যে রূপালীর রূপে মুগ্ধ হয়ে ঘুরছে তা বেশ বুঝতে পেরেছে রূপালী। চরম বিরক্ত সে। এত স্বাদ যাকে দেখার জন্য সে নাই আর বাকিদের এত আদিক্ষেতা সহ্য হচ্ছে না যেন। এরই মধ্যে নাকি অনেকেই হৃদির বিয়ের প্রস্তাব পর্যন্ত পাঠানো শেষ করেছে। ভাবা যায়, হ্যাঁ যাই তো, এই যে রূপালীর সাথে হচ্ছে। রূপালী ছেলেটাকে ড্যাব ডব করে তাকাতে দেখে অন্যদিকে হাঁটা ধরে। সে বিরক্ত, চরম বিরক্ত। রীতি ঘুরতে ঘুরতে ছাদের এক কোণায় সে দাঁড়ায়। এই সাইডে মানুষ তেমন নেই। ফেরি লাইটের আলোয় রীতিকে আরও একটু সুন্দর লাগছে। হলুদ আলো যেন সৌন্দর্য বৃদ্ধি করছে। হাতের কাচের চুড়ি রিনঝিন শব্দ তুলছে। ঠোঁটের কোণে ঝুলছে হাসি। রীতি এদিক ওদিক তাকাতেই চোখ যায় বাঁকানো বিল্ডিংয়ের দিকে। এক সাইডের থেকে বিল্ডিংটা বেশ কাছে। কাচের তৈরি বিল্ডিংটায় সাদা আলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেখানে দাঁড়িয়ে আছে তীব্র চৌধুরী। তবে তার সাথে এমন কিছু দেখে চোখ ছাড়াবাড়া হয়ে যায় রিদির। তীব্র কাচের তৈরি বিল্ডিংয়ের ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ব্যালকনির লাইটার কিছুটা আবছা হলেও স্পষ্টভাবে বুঝতে পারছে রিদি। একটা মেয়ে একদম ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে তীব্রর সাথে। তীব্রর দুহাতের মাঝে আবদ্ধ হয়ে পা উঁচিয়ে তীব্রর গলায় বুকে কিস করছে। হাইট হয়তো একটু কম হবে, তাই মুখ পর্যন্ত ঠাহর করতে পারছে না। পা উঁচিয়ে গলা অবধি গেছে। রীতি দেখলো তীব্র মেয়েটাকে ছুঁয়েও নি। সে একটু ঝুঁকে কাচের ব্যালকনির দেওয়ালে দুপাশে হাত রেখে আছে। মেয়েটা হাতের মাঝে ঢুকে দাঁড়িয়েছে। শার্টের কলার টেনে তীব্রকে নিচু করতে চাইছে, কিন্তু পারছে না। তীব্র যেন স্থির হয়ে আছে। হৃদির এবার চোখ গেল তীব্রর মুখের দিকে। কেঁপে উঠল হৃদির পুরো শরীর। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। বুক কাঁপল। তীব্রর ধারালো দৃষ্টি হৃদিকে স্ক্যান করছে। চোখ মুখ শান্ত তীব্রর। মেয়েটা যে তাকে বারবার টানছে সেদিকে খেয়াল নাই। আর না সে বিরক্ত হচ্ছে, আর না তাকে সরাচ্ছে। হৃদি দৃষ্টি সরিয়ে নেয়। কেমন ভয়ঙ্কর দৃষ্টি তার। তাকালে পুরো শরীর কেঁপে ওঠে। হৃদি আবারও তাকালো, তখনও তীব্রর দৃষ্টি তার দিকেই। এভাবে দেখে কেন বোঝে না হৃদি। হৃদি চোখ সরিয়ে আসতে গেলেই চোখ যায় সকালের সেই ক্ষতর দিকে। সাদা শার্টের হাতার লাল রক্তে রঞ্জিত হচ্ছে, সেদিকে বিন্দুমাত্র নজর নেই। হৃদির দৃষ্টির পরিবর্তন ঘটল। সে রেগে তাকালো তীব্রর দিকে। মুখ দিয়ে বেরিয়ে আসলো শব্দ, নষ্টা পুরুষ। ছি, চাহিদা মেয়েটারে নিজের ক্ষতেরও খেয়াল করেনি। হৃদির দৃষ্টির পরিবর্তন দেখে ভ্রু কুচকে হৃদির দৃষ্টি অনুসরণ করে তীব্র তাকালো তার হাতের দিকে। রক্ত পড়ছে দেখেও তার তেমন কোনো ভাবাবেগ নাই। সে আবারও একই দৃষ্টিতে তাকালো হৃদির দিকে। মেয়েটা এখনো তাকে টানছে আর হয়তো কিছু বলছে। রেগে গেছে হয়তো। রেগে মেয়েটা হৃদের ক্ষতের জায়গায় খামচে ধরে। হৃদি চোখ খিচে বন্ধ করে নেয়। আল্লাহ, না জানি কত ব্যথা করছে। হৃদি চোখ খুলে দেখে তীব্র সেভাবেই আছে। হাত দিয়ে গল গড়িয়ে রক্ত পড়ছে। হৃদি এবার সহ্য করতে না পেরেই জোরেই বলে, শোনেন আপু, ওনার হাত থেকে রক্ত পড়ছে। কথা শেষ করেই হৃদি চলে আসে সেখান থেকে। জোরে বলায় মেয়েটা শুনতে পেয়েছে হয়তো, না পায়নি। হৃদির আর এসব ভাবতে ইচ্ছে করছে না। সকালের গুলিটা যদি তার উদ্দেশ্যেই মারা হয়, তাহলে তীব্র তার জীবন বাঁচিয়েছে, আর ক্ষতটাও তার জন্যই হয়েছে। হৃদির চোখ টনবল করলো। কেন কেউ তাকে মারতে চাইবে, তাও অচেনা জায়গায়? আচ্ছা, তীব্র ভাইয়াই লোক দিয়ে তাকে মারতে পাঠায়নি তো? কিন্তু সে মারতে পাঠালে বাঁচাবে কেন? জীবনের হিসাব কখনোই মেলাতে পারেনি হৃদি। মা নামক ব্যক্তির অত্যাচার, তার উপর তীব্র ব্যবহার, তার দোষ কোথায়? কেন করলো তীব্র এমন? সব ভেবে হৃদির দম আটকে আসছে। উপরে অনেক মানুষ, তাই নিচে নেমে আসে। ঘাসের উপর বেঞ্চের মতো জায়গায় বসে পড়ে হৃদি। ডুকরে কেঁদে ওঠে। বারবার শুধু একটাই প্রশ্ন, এত কিছু তার সাথে কেন? আল্লাহ কেন এত কষ্ট লিখে রেখেছে? আর কত কষ্ট পাওয়া বাকি তার। হঠাৎই মনে হচ্ছে কেউ পাশে বসে আছে। আশেপাশে তেমন কেউ নেই। পাশে কে বসেছে ভেবে তাকাতেই চমকে ওঠে। ভয়ে কেঁপে উঠছে শরীর। দুরু দুরু করছে বুক। তখনকার গলা চেপে ধরা সময়টা মনে হতেই ভয়ে বাড়ছে হৃদি। সে শুকনো একটা ঝোঁক গিলে তাকালো আশেপাশে। না, কেউ নেই। কিন্তু তীব্র হুট করে এখানে কি করছে? আর মেয়েটা কোথায়? আবারও কি তীব্র তাকে মারবে? জোরে চেঁচিয়ে কথা বলেছে, তাই কি এখন আবারও মারবে? সে তো ভালোর জন্যই বলেছে। সকালেও সে শুধু ক্ষত পরিষ্কার করছিল, যার কারণে না চাইতেই হাত ধরতে হয়েছে। তার হাত কালো বলে কি তীব্রকে ধরা উচিত হয়নি? সেই জন্যই কি তখন ওভাবে গলা চেপে ধরেছে? কিন্তু সে তো রক্ত বন্ধের চেষ্টা করছিল।
এখন হয়তো তাদের পার্সোনাল সময়ে বাধা দিয়েছে, তাই মারতে এসেছে। কিন্তু এবারও তো সে রক্ত দেখেই বলেছে। হৃদির বুক কাঁপছে, না চাইতেও ঢুকরে কেঁদে ওঠে, তবে আওয়াজ হচ্ছে না। এতক্ষণ হৃদি ওর মতো ভাবলো। বেশ কিছুক্ষণ পরও তীব্র কিছু বলছে না দেখে চোখ তুলে দেখে তীব্র আগের মতো বসে আছে। না, এবার তার দিকে তাকিয়ে নেই। দৃষ্টি তার সামনে স্ট্যাচুর মতো বসেই আছে। বেঞ্চে বসে উল্টে 2 হাত ভর করে আছে। শার্টের বোতাম 2 থেকে 3টা খোলা, তার ফলে বুক দেখা যাচ্ছে। হৃদি এবার হাতের দিকে তাকালো। এপাশে থাকায় ওপাশের হাত দেখতে পাচ্ছে না হৃদি। চিন্তা হলো হৃদির ক্ষতের জন্য। তবে চিন্তা সাইডে রেখে মস্তিষ্ক বলছে এখান থেকে পারা হৃদি, এই লোকের ভরসা নেই। হুট করেই গলা চেপে ধরতে পারে। হৃদির ভাবনার মাঝেই তীব্র ঘুরতে হৃদি ভয়ে এবার চোখ খিচে বন্ধ করে পড়ে। মারবেন না প্লিজ, গলায় এখনো অনেক ব্যথা করছে। আমি জেনে শুনে আপনাদের ব্যক্তিগত সময় বাধা দিইনি, রক্ত দেখে শুধু বলেছিলাম। সত্যি বলছি, আমি আজকে থাকতাম না, শুধু হৃদ ভাইয়া ছিল না তাই। আর মামু আমায় যেতে দেয়নি। আমি চলে যাব, এক্ষুনি চলে যাব আমি। আর কোনোদিনও আপনার সামনে আসবো না, তবু মারবেন না প্লিজ। কথাগুলো বলে হৃদি থামে। থামার 5 মিনিট পরও কোনো সাড়া না পেয়ে চোখ খুলে দেখে তীব্র ঘুরে তাকিয়ে আছে তার দিকে। হৃদি ভয় পেয়ে শুকনো ঠোক গেল। তীব্র ও পাশ থেকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, ব্যান্ডেজ করে দাও। না না, আমি করব না। কালো হাতে ছোবো না আপনাকে। সকালের কথা নিশ্চয়ই ভুলে যাওনি। তীব্রর কথায় কান্না পেলেও কাঁদল না হৃদি। আসলে সে ভয় পেয়েছে। একটুর জন্য তখন মনে হচ্ছিল সে শেষ। নাও শুরু করো জলদি, আমার এত সময় নাই। বলে হৃদির দিকে এগিয়ে আসলো তীব্র। আগানো দেখে ভয় পেল হৃদি, তবুও কাঁপা কাঁপা হাতে ব্যান্ডেজ করতে লাগলো। শার্টের হাতা তুলতে হবে, কিন্তু কিভাবে বলবে সে ভেবে পাচ্ছে না হৃদি। তীব্র নিজের শার্টের বোতাম খুলে ক্ষত হাতটা এগিয়ে দিল। হৃদি তীব্রর হাতটা ধরতে গিয়েও ধরল না, শুধু তুলেতে ঔষধ নিয়ে লাগাতে থাকলো। ব্যান্ডেজ করার সময়ও যত সম্ভব চেষ্টা করলো যেন ছোঁয়া না লাগে। তবুও লাগবে তো অবশ্যই। ব্যান্ডেজ শেষ হতেই বলল তীব্র, একটা রাতের জন্য কত চাও? হৃদি বুঝলো না কিছু, তাকালো তীব্রর দিকে। তোমার ফিগার বেশ ভালো। হৃদি এতক্ষণে কথাটা বুঝলো, তাই কি তার দিকে এমন ভাবে তাকিয়ে থাকে। ছি, হৃদির রাগ হলো। হয়ে গেছে, এখন আসছি আমি। রেট কত নেবে? কত চাও? আপনি একটা নষ্ট পুরুষ, ছি। এসব বলতে লজ্জা করছে না? এত যদি চাহিদা থাকে তাহলে পতিতালয় তো আছে আপনাদের মতো হায়নাদের জন্য। আমার খারাপ লাগছে আপুর জন্য। ভালোবেসেছে সে আপনাকে, কথা চলছে আপনাদের বিয়ের, অথচ আজ আপনি একটা মেয়ের সাথে, আর এখন আমাকে এইসব বলতে লজ্জা করছে না আপনার? আপুর মতো ভুবন ভোলানো সুন্দরী যদি আপনাকে আটকাতে না পারে, তাহলে আপনার অবস্থান সেই পতিতালয়েই ঠিক হওয়া উচিত। এইসব কথা শোনার চেয়ে না সকালের মৃত্যুটা আমার কাছে ভালো ছিল। বাঁচিয়ে দিয়ে নিজের হাতেই মেরে ফেলতেন, কেউ কিচ্ছু বলতো না আপনাকে। কথাটা বলেই হৃদি দৌড়ে চলে গেল। তীব্র হৃদির যাওয়ার দিকে তাকিয়ে থেকে বলে, বালের জীবন, বালের সব প্যারা ফাঁসিয়েই ছাড়লো এই মেয়েটা। বয়স তো গুনে গুনে এই মাত্র, অথচ রেট বোঝে না। বুঝলে কি না বুঝলে কি হতচ্ছা। ইচ্ছে করছে হতচ্ছারা সবগুলো একসাথে মেরে শান্তি পেতে, কাউরে শান্তিতে থাকতে দিবে না। বলে আবারও হৃদির যাওয়ার দিকে তাকালো। ঠিক তখনই লাবিব এসে বলল, স্যার, মেয়েটার জ্ঞান এখনো ফেরেনি, কি করব? ভোগ কর, বাল এক থাপ্পড়ে বেহুশ। আমি নারীর প্রতি আসক্ত না, নারী আমার প্রতি আসক্ত। খুব তো বলে গেল পতিতালয়ে যেতে। নারীর জন্য পতিতালয় খোলা উচিত তাহলে। লাবিব কিছু বুঝলো না, কিন্তু প্রশ্ন করার সাহসও পেল না। স্যার রেগে আগুন, কিছু বললেই বিপদ। তবে পতিতালয়ে যাওয়ার কথা বলার মতো সাহসগুলোকে, সে কি এখনো বেঁচে আছে? নিজের ভাবনা শেষ করে হাতের দিকে তাকায় লাবিব। স্যার নিজে ব্যান্ডেজ করেছে, যাক তাও তো করেছে ভেবেই স্বস্তির নিঃশ্বাস ফেলে লাবিব। তুমুল ঝগড়ার এক পর্যায়ে হৃদকে টেনে নিয়ে আসে রাদীপ। হৃদ বোনের গলার দিকে তাকিয়ে তেড়ে যেতে চাইল তীব্রর কাছে। আমেনা বেগম হুঙ্কার দিয়ে বলে, খবরদার হৃদ, তোর জন্য যদি রূপালীর বিয়ে ভাঙে, আমি এই কালোকুটিকে বের করে দেবো এই বাড়ি থেকে। এই কালি মরেও না, ঘাটাও ছাড়ে না। তোর জন্য যদি রূপালীর কষ্ট পায়, তোকে আমি ছাড়বো না। কাকে কি বলছো ভাইয়া? মাঝে মাঝে মনে হয় কি যেন রিদিকে নিয়ে কোথাও দূরে চলে যায়। এমন মা যার আছে তার তো শ্বাস নেওয়াও কঠিন। রাদীপ তাকালো হৃদের দিকে। হৃদ বেশ বুঝদার ছেলে, বয়স কম হলেও বেশ বুদ্ধিমান। আজ রাতটা তোমার ফ্ল্যাটে থাকবো আমি আর রিদি। সকালে বাসায় ফিরে যাব, কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকবো না।
রেডি, তোর কাপড় নিয়ে আয়। হৃদি ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। হৃদিকে মায়ের দিকে তাকানো দেখে হৃদ বিরক্ত হলো। নিজে সব জামা ব্যাগে ভরে নিল। হৃদ রূপালীর কাছে আসে, ছোট্ট একটা শ্বাস ফেলে বলে, আমি তোর খারাপ চাইবো না রূপ, তবে নিজের চোখে এত কিছু দেখে তুই যদি তার সাথে থাকতে চাস আমি মানা করব না। তবে আমি কখনো তীব্র চৌধুরীর ক্ষমা করব না, আর না করব রীতি বা আমি এই বাড়িতে আসবো। রূপালী চমকে তাকালো ভাইয়ের দিকে। হৃদ আর সে একই বয়সের হলেও হৃদ সবসময় বড় ভাইয়ের মতো থেকেছে, বিশেষ করে হৃদের ক্ষেত্রে। আর হৃদ যা বলে তা করেই ছাড়ে। রূপালী টলমল চোখে তাকালো ভাইয়ের দিকে। আমির চৌধুরী নিশ্চুপ হয়ে হৃদের কথা শুনছে। তার কি বলার আছে? অন্যায় তো তার ছেলের। হৃদ এবার এগুলো মামার দিকে। প্রথম দিনেই বুঝেছে লোকটা ভালো, তাই তো বিয়েতে হৃদির সাথে আসতে হয়েছে তাকে। ভেবেছিল এখানে হয়তো মানুষগুলো হৃদিকে অপমান করবে না, কিন্তু এখানে অপমান আর কি আঘাত করতেও ছাড়েনি। মামা, আমি জানি আপনি রিদিকে মেয়ের মতো ভালোবাসেন, কিন্তু রিদি এখানে সেভ না, আর না আমি এখানে ওকে রাখতে চাই। বাবা নেই, মা থেকেও নেই, আমি ছাড়া ওর কেউ নেই। কথাটা যেন কোথাও গিয়ে বিঁধল আমির চৌধুরীর। হৃদ বলল, বোনকে আমি ভীষণ ভালোবাসি, আমি ওর জীবন রিস্কে রাখতে চাই না, তাই চলে যাচ্ছি, আর কখনো এই বাড়ির মুখো হব না। আমাকে মাফ করবেন, তবে আমার বোন কথাটা ঠিক বলেছে, রক্ত কথা বলে। বলে মায়ের দিকে তাকালো হৃদ। আমিনা কটমট করে তাকিয়ে আছে। হৃদির হাত ধরে টেনে বের হতেই নজরে আসে সদর দরজায় দাঁড়ানো তীব্রকে। তীব্র দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, যেন এখানে কোনো নাটক চলছে আর সে দর্শকের ভূমিকা পালন করছে। রাদিফ তীব্রকে দেখে রেগে যায়। তেলে যেতে চাইলে হৃদি ঝট করে রাদিফের হাত ধরে ফেলে। রাদিফ তাকায় ধরে রাখা হাতের দিকে, সাথে তাকায় তীব্র। রাদিফ চোখ তুলে তাকায় হৃদির মুখের দিকে, মাথা নেড়ে না বোঝাচ্ছে। রাদিফ রাগে কটমট করতে করতে বের হয়। হৃদ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তীব্রর দিকে, তবে তীব্রর দৃষ্টি হৃদির হাতের দিকে। সে চুপচাপ দাঁড়িয়ে হৃদির হাত দেখছে। হৃদ চোখ সরিয়ে ব্যাগ হাতে নিয়ে অন্য হাতে হৃদির হাত ধরে। দরজায় এখনো ঠায় দাঁড়িয়ে আছে তীব্র। কিছুটা এলোমেলোও লাগছে তীব্রকে। হৃদিতাকে নিয়ে হেঁটে তীব্রকে ক্রস করে এগিয়ে যেতে থাকে। তীব্র ঘাড় ঘুরিয়ে দেখে হৃদিতার যাওয়া। রাত তখন প্রায় 1:40 বাজে। রাদিফের বাসায় পৌঁছেছে ওরা। হৃদ বোনকে রুমে রেখে ফ্রেশ হতে বলে হৃদিতা কাপড় চেঞ্জ করে ধপ করেই শুয়ে পড়ে বেডে। না, শরীর আর চলছে না, মন কোনো কিছু যেন সায় দিচ্ছে না। চোখে ঝরছে শুধু নোনা জল। তার ভাগ্যে একটু ভালো হলে কি এমন ক্ষতি হতো? ধীরে ধীরে চোখ বন্ধ হয়ে আসে, একটু শান্তির আশায়। পাল্টায় রং বদলায়, দিন পেরিয়ে মাস, মাস পেরিয়ে বছর। সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে। সময় কোন কষ্টের জন্য থেমে থাকে না, গতি কমিয়েও দেয় না। কাটায় কাটায় আজ প্রায় 18 মাস পেরিয়েছে, মানে 1.5 বছর। শীত আবারও ধরণীতে ফিরে এসেছে। সময় যেমন পেরিয়েছে বদলেছে মানুষ। এসএসসির পর এখন কলেজে পড়ছে হৃদিতা। এই তো এইবার এইচএসসি দেবে। হৃদ এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রূপালী বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত। রাদিফ সেই আগের মতোই আছে। বড় চাচি চাইলেও ছেলেকে বিয়ে দিতে পারেনি, তবে রাদিফও এর অব্যক্ত ভালোবাসা আজও অজানা হৃদিতার। রাদিফ খুব সাবধানে নিজেকে সামনে রেখেছে। প্রিয় মানুষটার এক ঝলক দেখেই মন শান্ত করেছে। ছোট চাচির মেয়েরও বিয়ে হয়েছে। বাড়িতে আজ রান্নার ধুম পড়েছে। 1.5 বছর পর আজ বাড়িতে আসছে রূপালী। 1.5 বছরে বোনের সাথে হাতে গোনা 4-5 বার কথা হয়েছে। কথা হৃদি বললেও এড়িয়ে চলেছে রূপালী, কারণ জানে না হৃদি, আর না জানতেও চায়। থাক, কিছু অজানা। ভালো আছে, সুখে আছে, এটাই বড় কথা। তবে কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় যখন হাতে গোনা আপন কয়েকজন তাকে এভাবে দূরে সরিয়ে দেয়। তবুও মেনে নিয়েছে হৃদিতা। না মেনে উপায় কি তার? বোনের পছন্দের সব খাবার রান্না করে রেখেছে। হৃদ তাকে পড়াশোনা ছাড়া কোনো কিছু করতে বারণ করেছে। হৃদ, ও হ্যাঁ, হৃদেরও অনেক পরিবর্তন হয়েছে। হৃদ এখন ঢাকায় থাকে, পড়ালেখার পাশাপাশি রাদিফের সাথে অফিসেও বসে। সাথে পরিবর্তনও হয়েছে আমেনা বেগমের। আমেনা বেগম এখন আর আগের মতো হৃদিকে মারধর গালিগালাজ করে না। চৌধুরী বাড়ি আসে আমেনা বেগম। চৌধুরী বাড়ি থেকে হৃদিতা আসার প্রায় মাসখানেক পর আসে আমেনা বেগম, কিন্তু রূপালীকে আনে না, একাই আসে। রূপালীর নাকি ও বাড়িতে থাকা জরুরি, এখন তাইও ওখানেই থাকবে। এ নিয়ে কেউ কিছু বলেনি আমেনাকে। কেউ বললেও আমেনা শুনবে না। এরপর থেকে খুব একটা খাটায় না হৃদিকে। হৃদিও আগের মতো মা মা করে না, দূরেই থাকে।
রান্না শেষ হয়েছে? চাচি। এই রিদি, আমার মেয়েটার জন্য ওর পছন্দের হালুয়া করেছিস কি? আমার মেয়ে ও শ্বশুরবাড়ি থেকে 1 মাস পর আসবে আজ। জি চাচি। বড় চাচি চলে আসতে চাইলে ডাক পড়ে রাদীপের। কফি খাবে সে? রিদিতা রাদীপের কফি ঘরেই রেখেছিল, সেটা চাচির হাতে দেয়। বড় চাচি অবাক হলেও কিছু না বলে কফিটা নিয়ে চলে যায়। সামনে আসতেই নজরে আসে রাদীপের হাস্যোজ্জ্বল মুখশ্রী। সে সবটাই আড়াল থেকে দেখেছে। বড় চাচির থেকে কফি নিয়ে যায়। বড় চাচি রাদীপের হাস্যোজ্জ্বল মুখশ্রী দেখে খুশি হতে পারল না। সব মাই ছেলের ভালো চায়। রাদীপের ভালো রিদিতার সাথে কখনোই হবে না। কারণটা আমেনা বেগম। তিনি জানেন আমেনা ভয়ঙ্কর মহিলা, তাই তো ছেলে রিদিকে ভালোবাসেও, তাই তিনি নিজের কসম দিয়ে আটকে রেখেছে। তিনি হয়তো জানে না কসম দিয়ে হাত পা বাঁধা যায়, মন কি বাঁধা যায়। মন তো তার মতোই রিদিকে ভালোবাসি ভালোবাসি বলে চেঁচিয়ে ওঠে। বড় চাচি রিদিকে জেরা করে বলল, আসলে চাচি, আপনার শরীর খারাপ, ডক্টর তো আপনাকে গরমে আসতে মানা করেছে। তাছাড়া আমি তো রান্না করছিলামই, তাই। বড় চাচি তাকালো রিদির মুখের দিকে। মেয়েটাকে এভাবে বলা উচিত হয়নি। এমনিতেই মেয়েটাকে বাড়ির কেউ তেমন পছন্দ করে না। আচ্ছা কাজ কর বলে তিনি চলে গেল। রূপালী 7 মাসের অন্তঃসত্ত্বা খুব সাবধানে এসে সোফায় বসেছে। মেয়েকে কাছে দেখে খুশিতে গদগদ হয়ে উঠেছিল আমেনা। রিদি দূর থেকে বোনকে দেখছে। রূপালীর রূপ যেন শতাধিক বেড়েছে। কি সুন্দর লাগছে। তীব্র ভাই আর আপু দুইজনের বাচ্চা নিশ্চয়ই ভীষণ সুন্দর হবে। মনে মনে ভীষণ খুশি হলো। রীতি তার দূর থেকে তীরকে দেখলো, ধীর পায়ে এসে বসল রূপালীর পাশে। রূপালী মুচকি হাসল। আমেনা নানা রকমের নাস্তা হাজির করলো সামনে। তাদেরকে ভ্রু কুচকে তাকায় রিদি। রিদি নিজে তো সব আলাদা সাজিয়ে রেখেছিল, সেটা না দিয়ে এগুলো নতুন করে নিয়ে এসেছে কেন? আচ্ছা দেখতে পাইনি নাকি তার নাস্তা রাখা নাস্তাগুলো? এই পুচি শোন, আমি যে সব রেডি করে রেখেছি সেটা দেয়নি কেন? মেজু চাচি কইছে রূপালী আবার ফোলা নাকি কালা হইব, তাই আপনার হাতে কিছু দিতে হে মানা করছে। ছলো ছলো চোখে তাকিয়ে রইল পুচির দিকে। না চাইতেও গড়িয়ে পড়ল পানি। কান্দেন না পা, আমিও তো আপনার চাইতে মেলা গালা, তাই আমার তো দিতে মানা করে নাই। মনে না পা, মেজু চাচি আপনার নিজের মা না, না হইলে এমন কইতো না। আসলেও কি তাই? মা তো প্রায়ই বলে, তাহলে কি আমি? আমার মা আমারে আবার মেলা ভালোবাসে আপা। হে কয় আপনার মতন ভালো মানুষ হইতে আপনি কত ভালো গান করেন, কত ভালো রান্না করেন, পড়াশোনা কত ভালো, আরও কত গুণ আপনার। হে গুণ তো মেজু চাচিরও নাই। মায়ের আদর কেমন হয় রে পুচি? অনেক ভালো আপা, মুই তো আম্মার কোলে হইয়া আকাশে চাঁদ দেখতে দেখতে কখন ঘুমাইয়া যাই। আম্মা আমারে অনেক ভালোবাসে আপা, অনেক আদর করে আপা। আচ্ছা যা, আমি রুমে যাই। আর শোন, আজ সব পড়া করে তবেই আসবে ক্লাসে, বুঝলি? হ আপা। হ আপা না, আপু। হুঁ আপা, থুকু আপু, তই আমি যাই। পুচি চলে যেতেই রিদি রুমে চলে আসে। কান্না আসলেও তা দমিয়ে রাখে রিদি। না শক্ত হতে হবে। কথাগুলো নিজ মনে বলে পড়ার টেবিলে বসে। এদিকে খেয়ালও করলো না রূপালীর সাথে তীব্রর জায়গায় তীর ভাইয়াকে। সকাল গড়িয়ে সময়টা তখন দুপুর। রূপালী এসেছে প্রায় ঘন্টার বেশি হবে। রিদি এখনও আসেনি ওকে দেখতে। অথচ রিদির হাতের রান্নার গন্ধে বাড়ি মৌ মৌ করছে। মেয়েটা কি রান্নাঘরে থাকলেও একবার আসবে না দেখতে, নাকি ওর সাথে যোগাযোগ না করাই রেগে আছে? হাতে গোনা 4 থেকে 5 বার কথা হয়েছিল এই 1.5 বছরে, তাও হৃদি জোর করে কথা বলতো। রূপালী হ্যাঁ না ছাড়া কিছুই বলতো না। এত কিছুতে ওর দোষটা কোথায়ও না থাকলেও নিজের এলোমেলো জীবনটায় জন্য কেন জানি হৃদিকেই দায়ী মনে করেছে। রূপালী চোখ বোলালো। আশেপাশে আমেনার তীরের খাতির করতে ব্যস্ত। বড় চাচির শরীর খারাপ, তাই কিছুক্ষণ আগেই চলে গেছেন রুমে। তীরের পাশে বসে আছে রাদীপ ভাইয়া। সে টুকটাক কথা বলছে। 1.5 বছরে রাগ কমেছে কিছুটা। আচ্ছা দিদি, আম্মু কোথায়? আছে হয়তো রুমে। ওর কথা ছাড়, তুই বেশি করে খাবি বুঝলি, এখন বেশি বেশি খাওয়া লাগে। রূপালী বিরক্ত হলো। আশা থেকে এটা ওটা খেয়েই চলেছে, তবুও বলেই যাচ্ছে। আমি একটু আসছি। কথাটা বলেই রূপালী হৃদির রুমের দিকে যায়। বড় চাচির কথায় হৃদি কিছুটা অবাক হয়, তবে কিছু না বলে রাদীফের শার্টগুলো নিয়ে রুমে যায়। হৃদি এসে কাপড় নিয়ে রাদীফের রুমে যায়। রাদীফের রুমে ছোটবেলায় বেশি আসা যাওয়া ছিল, কিন্তু চাচির মানা করার পর আর আসা হয়নি। অদ্ভুত কারণে ভাইয়াও দূরে সরে গেল। টুকটাক কথা বলে এই আর কি। হৃদি শার্টগুলো রেখে নিজের রুমে চলে আসে।
এসে দেখে রূপালী বসে আছে। রূপালীকে দেখে চমকালো হৃদি। ছুটে গিয়ে বোনকে জড়িয়ে ধরতে চেয়েও ধরল না। আমি কতদিন পর আসলাম, তুই একবার আমার আসলিও না। হৃদির কাঁদতে ইচ্ছে করছে, বোনকে জড়িয়ে কত কেঁদেছে সে।